ভোর হয়েছিল এক অস্বাভাবিক ভুতুড়ে নীরবতার মধ্য দিয়ে। সারা রাত ধরে চলা গুলির তাণ্ডব, ট্যাঙ্কের ঘর ঘর শব্দ আর মানুষের আর্তনাদ থেমে গিয়েছিল, কিন্তু তার জায়গায় যে নিস্তব্ধতা নেমে এসেছিল তা ছিল আরও বেশি ভয়ঙ্কর। আমরা কেউ সারা রাত ঘুমাতে পারিনি। দোতলার সেই ঘরটাতেই জড়সড় হয়ে বসেছিলাম, যেন একে অপরের শরীরের উত্তাপে ছিল আমাদের একমাত্র আশ্রয়। সকালের প্রথম আলো যখন ভাঙা জানালার কাচ দিয়ে ঘরে প্রবেশ করল, শফিক খুব সাবধানে উঠে দাঁড়াল। সে জানালার কাছে গিয়ে উঁকি দিয়ে বাইরের পরিস্থিতি দেখার চেষ্টা করল। তার মুখের পেশিগুলো কঠিন হয়ে উঠেছিল। সে ফিসফিস করে বলল, রাস্তা জনশূন্য, কিন্তু রাস্তায় লাশ পড়ে আছে, আর ওদিকের বাড়িটা থেকে এখনো ধোঁয়া উঠছে। তার কথা শুনে আমার গা শিউরে উঠল। আমার শাশুড়ি চোখ বন্ধ করে তসবি গুনছিলেন। তার ঠোঁট কাঁপছিল। কেয়া, যে কিনা সারা রাত দ্রোহের আগুনে ফুঁসছিল, এখন তার মুখটাও ভয়ে ফ্যাকাশে। সে উঠে শফিকের পাশে গিয়ে দাঁড়াল। বাইরে তাকিয়েই সে চাপা কান্নায় ভেঙে পড়ল। কাঁপা কাঁপা গলায় বলল, ওরা সব শেষ করে দিয়েছে। শয়তানগুলোর উপর আল্লাহর গজব পড়ুক। সেদিন সকালটা আমাদের কাটল এক অবর্ণনীয় আতঙ্কের মধ্যে। কেউ কোনো কথা বলছিলাম না। রান্নাঘরে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। ঘরে যা কিছু শুকনো খাবার ছিল তাই দিয়েই আমরা সকালের নাস্তা সারলাম। আমার শ্বশুরমশাই তফাজ্জল সাহেব তার পুরনো রেডিওটা নিয়ে বসেছিলেন। অনেক চেষ্টার পর তিনি একটা স্টেশন ধরতে পারলেন, কিন্তু তাতে শুধু কিছু ঘর ঘর শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা বদলালো। রাস্তায় দু একজন মানুষকে দেখা যাচ্ছিল, যারা খুব সাবধানে দিয়াল ঘেঁষে চলাচল করছিল। আমাদের পাশের বাড়ির রমজান চাচা এলেন। তার মুখ ভর্তি ছিল আতঙ্ক। তিনি বললেন, চৌধুরী সাহেব, মিলিটারিরা শহরে টহল দিচ্ছে। যাকে সন্দেহ হচ্ছে তাকে গুলি করছে। আপনারা কেউ বাড়ি থেকে বের হবেন না। দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। কবে যে এসব হায়নার থেকে মুক্তি পাব আল্লাহই জানেন। তিনি আরও জানালেন, শহরের অনেক জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে। বাঙালি পুলিশ, ইপিআর আর সামরিক বাহিনীর বাঙালি সদস্যরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। এই খবরটা শুনে শ্বশুরমশাই আর শফিকের চোখে আমি এক নতুন আশার আলো দেখতে পেলাম। সারাদিন কাটল এভাবেই। বাইরের জগৎ থেকে আমরা প্রায় বিচ্ছিন্ন। শুধু দূর থেকে ভেসে আসা বিক্ষিপ্ত গুলির শব্দ আমাদের মনে করিয়ে দিচ্ছিল যে দুঃস্বপ্ন এখনও শেষ হয়নি। ২৭শে মার্চ ১৯৭১ বিকেলবেলা শ্বশুরমশাই রেডিও নিয়ে নাড়াচাড়া করছিলেন। হঠাৎ করেই রেডিও থেকে স্পষ্ট গলায় ভেসে এলো, আমি মেজর জিয়া বলছি। ঘরের সবাই আমরা চমকে উঠলাম। রেডিওর আওয়াজ বাড়িয়ে দেওয়া হলো। একজন সামরিক কর্মকর্তা বঙ্গবন্ধুর পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছেন। তার দৃপ্ত কণ্ঠস্বর যেন এই মৃত শহরে নতুন করে প্রাণের সঞ্চার করল। তিনি দেশের সকল মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন। ঘোষণাটা শোনার পরপরই ঘরের থমথমে পরিস্থিতিটা মুহূর্তেই বদলে গেল। কেয়ার ফ্যাকাশে মুখে আবার রক্তিম আভা কিনে এলো। সে মুষ্টিবদ্ধ হাত শূন্যে তুলে বলে উঠল, জয় বাংলা, আমরা স্বাধীন, ইনশাল্লাহ বিজয় আমাদের সন্নিকটে। শ্বশুরমশায়ের চোখে জল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আল্লাহ তুমি আমাদের সহায় থেকো। আমাদের ছেলেরা রুখে দাঁড়িয়েছে। তুমি এই শয়তানদের জাহান্নামের সর্বনিম্ন স্থানে নিক্ষেপ করো, আমিন। আমার শাশুড়ি আঁচলে চোখ মুছছিলেন। তার মুখে ভয় আর প্রার্থনার এক মিশ্র অভিব্যক্তি। আমি তাকিয়েছিলাম শফিকের দিকে। তার চোখে ছিল এক গভীর সংকল্প। সে আমার দিকে ফিরে শুধু বলল, কল্পনা, এখন আর ভয় পাওয়ার সময় নয় কল্পনা, এখন লড়াই করার সময়। ভেঙে পড়ো না। একটা কথা মনে রেখো, এই জালিমদের অত্যাচার হতে মুক্তি পেতে আল্লাহ আমাদের সহায়তা করবেন, ইনশাল্লাহ। সেই একটা ঘোষণা যেন পুরো শহরের মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালো। রাতের আঁধারে যারা লুকিয়েছিল তারা দিনের আলোতে বেরিয়ে আসতে শুরু করল। পাড়ায় পাড়ায় তরুণরা সংগঠিত হতে লাগল। শফিক আর তার বাবাও বসে থাকতে পারলেন না। তারা এলাকার যুবক ছেলেদের সাথে মিলে কাজ শুরু করলেন।
তাদের কাজ ছিল মুক্তিযোদ্ধাদের জন্য শুকনো খাবার, ওষুধ আর অর্থ সংগ্রহ করা। তারা রাতের অন্ধকারে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে খবর আদান-প্রদান করত। আমার দিন কাটত এক অন্তহীন উৎকণ্ঠায়। শফিকার শ্বশুরমশাই যখন বাইরে যেতেন, আমি জায়নামাজে বসে তাদের জন্য দোয়া করতাম। আমার শাশুড়ি, যিনি কিনা সব সময় আমাকে ছায়ার মতো আগলে রাখতেন, তিনি এখন আরও বেশি শক্ত হয়ে উঠেছিলেন। তিনি বলতেন, ছেলেরা দেশের জন্যই লড়ছে, আর আমরা যদি ঘরে বসে ভেঙে পড়ি তাহলে চলবে কেন? আসো, আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। একদিন না একদিন আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আমিন। আমিও ওনার সাথে সুর মিলিয়ে বললাম, আমিন। আমরা ঘরের নারীরাও আমাদের সাধ্যমতো কাজ শুরু করলাম। পুরনো কাপড় কেটে ব্যান্ডেজ তৈরি করা, মুক্তিযোদ্ধাদের জন্য রুটি বানিয়ে পাঠানো, চাঁদা তুলে তাদের হাতে দেওয়া, এগুলোই ছিল আমাদের যুদ্ধ। কেয়া তার কলেজের বন্ধুদের সাথে মিলে লিফলেট ছাপানোর কাজ শুরু করল। সেই লিফলেটে থাকত স্বাধীনতার ঘোষণা আর প্রতিরোধের আহ্বান। এপ্রিলের শুরু থেকেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে শুরু করল। মিলিটারিরা শহর জুড়ে চিরুনি অভিযান শুরু করল। প্রতিদিন নতুন নতুন এলাকার খবর আসত, বাড়িঘরে আগুন, নির্বিচারে গণহত্যা, নারী নির্যাতন। আমাদের পাড়াতেও মিলিটারি ক্যাম্প বসল। তাদের বুটের শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে যেত। আমরা ঘরের ভেতরে ফিসফিস করে কথা বলতাম, আলো জ্বালানোর সাহস পাতাম না। একদিন বিকেলে কেয়ার এক বন্ধু, নাম নীলা, কাঁদতে কাঁদতে আমাদের বাড়ি এলো। মিলিটারিরা তাদের বাড়িতে হামলা চালিয়েছে। তার বাবা আর বড় ভাইকে চোখের সামনে গুলি করে মেরেছে। নীলা কোনোভাবে পিছনের দরজা দিয়ে পালিয়ে এসেছে। নীলার কথা শুনে আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। যুদ্ধের ভয়াবহতা যে এত কাছে, এত নির্মমভাবে এসে দাঁড়াবে, তা আমরা কল্পনাও করতে পারিনি। পরে শ্বশুরমশাই নীলা আর কেয়াকে নীলার বাড়ি গেলে গিয়ে দেখে হায়নারা তার বাবা, ভাই, এমনকি মাকেও নির্মমভাবে হত্যা করেছে। এসব দেখে নীলা ভেঙে পড়েছে। কিন্তু এখন নীলার কি হবে? আমাদের সাথেও তো ওকে রাখা যাবে না। নীলা জানায় তার নানার বাড়ি কোনো এক অজপাড়াগায়, যেখানে এখনও মিলিটারি যায়নি, আর যাবে বলে মনে হয় না, কারণ গ্রামের রাস্তাঘাট অনেক ভাঙা আর আঁকাবাঁকা। শ্বশুরমশাই তার এক বিশ্বস্ত ছাত্রকে দিয়ে নীলাকে তার নানার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এদিকে এলাকার সকলে মিলে নীলার বাবা, মা আর ভাইয়ের দাফন কাফনের কাজ সম্পন্ন করলেন। সত্যি এই দিনটা যেন আর কোনো দিন কারো জীবনে না আসে, যেন এক রাক্ষসের নিকষ কালো ছায়া। সেদিন রাতে শফিক বাড়ি ফিরল অনেক দেরিতে। তার সারা শরীর ধুলায় মাখা, চোখে মুখে রাজ্য ক্লান্তি। সে আমাকে একা পেয়ে বলল, কল্পনা, আমাদের হয়তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এখানে থাকা আর নিরাপদ নয়। আমি তার হাত ধরে বললাম, তাহলে আমরা কোথায় যাব? শফিক দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না, কিন্তু আমাদের বাঁচতে হবে। এই যুদ্ধের শেষ পর্যন্ত আমাদের লড়ে যেতে হবে। আমি তার বুকে মাথা রাখলাম। বাইরে তখন আবার গুলির শব্দ শুরু হয়েছে, কিন্তু আজ আমার আর ভয় করছিল না। আমার শ্যামলপুরের সে স্বপ্নবিলাসী ভীতু মেয়েটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তার জায়গায় জন্ম নিয়েছিল এক নতুন কল্পনা, এক মুক্তিযোদ্ধা স্ত্রী, যে তার স্বামীর পাশে দাঁড়িয়ে দেশের জন্য লড়তে প্রস্তুত। আমি জানতাম এই পথ খুব কঠিন, এই লড়াইয়ের শেষ কোথায় তা কেউ জানে না, কিন্তু কালুঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর আমাদের হৃদয়ে যে আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, তা এত সহজে নিভে যাওয়ার মতো নয়। কর্ণফুলীর তীরে দাঁড়িয়ে আমরা এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছিলাম, যে সূর্যের নাম হবে স্বাধীন বাংলাদেশ।